আপনি ঐকমত্য কমিশন নিয়ে কথা বলেছেন যে আমরা তো একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে স্ট্রেনদেন করার জন্যই ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা গোড়ার প্রশ্ন, আপনি বলতে চেয়েছেন ঐকমত্য কমিশনে গণতন্ত্র কোথায় ছিল। সংক্ষেপে যদি বলেন যে কি হলে আসলে আমরা বলতে পারতাম যে সেখানে গণতান্ত্রিকভাবেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কথা গণতন্ত্র আমরা কিভাবে বুঝি, অবভিয়াসলি এটার মধ্যে নির্বাচিত হওয়ার একটা ব্যাপার আছে। সো আই থিঙ্ক আমরা সবাই সর্বসম্মতিক্রমে এগ্রি করতে পারি যে সেই প্রক্রিয়া ওই অর্থে গণতান্ত্রিক না, কারণ সেখানে কোনো নির্বাচন প্রক্রিয়া জড়িত ছিল না এবং সেখানে সিলেকশনের ভিত্তিতে কমিশনটা গঠন করা হয়েছে। সো এই সীমিত অর্থে তো খুব সহজে বোঝানো যায় যে এটা গণতান্ত্রিক না। আই থিঙ্ক এটা খুব কন্ট্রোভার্সিয়াল কিছু না, খুব ডিসপিউট করারও কোনো সুযোগ নাই। কিন্তু যে সময় এই কমিশনটা করা হয় সেটা তো একটি ক্রান্তিকালীন সময়ই ছিল। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে যে সময় সেখানে নির্বাচন হয়নি, নির্বাচনের জন্যে দেশ এবং জাতিকে প্রস্তুত করা একটা ব্যাপার ছিল। তো সেই সময় যখন এই কমিশন গঠন করা হয়, একটা প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে এটা প্রতিনিধিত্বমূলক কিনা যথেষ্টভাবে। তো প্রতিনিধিত্বমূলক তো হবে, বাংলাদেশের যারা আছেন জনগণ তাদের একটা প্রতিনিধিত্ব ওখানে থাকার কথা। তো অ্যাগেন এখানেও একটা সীমাবদ্ধতা আই থিঙ্ক খুবই তাড়াতাড়ি আমরা দেখেছি যে এই কমিশন গঠন করা হয়েছে শুধুমাত্র কয়েকটি রিফর্ম কমিশনকে দিয়ে, এবং কয়েকটি রিফর্ম কমিশনের প্রধানরা ছিলেন। তারপর যেই সব রাজনৈতিক দল কাজ করতে পারছিলেন, যাদেরকে ব্যান করা হয়নি, তারা ছিলেন। সো দুই দিক থেকে আপনি দেখবেন প্রতিনিধিত্বমূলক ওই অর্থে না, কারণ কমিশনগুলো থেকেও বেশ কয়েকটি কমিশন বাদ দেওয়া হয়েছে। যেমন অবশ্যই নারী কমিশন বাদ দেওয়া হয়েছে, মিডিয়া কমিশন বাদ দেওয়া হয়েছে, আপনার শ্রম বিষয়ক যে কমিশনটা ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে, আই থিঙ্ক স্বাস্থ্য বিষয়ক আরেকটা, ওটাও বাদ দেওয়া হয়েছে। এখন একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়গুলো, স্বাস্থ্য বা শ্রম বা আমাদের শ্রমিকদের অধিকার বিষয়, নারীদের বিষয়, এবং অবশ্যই আমাদের মিডিয়ার স্বাধীনতার ব্যাপারটা, এটা তো আমাদের অনেকের জন্য খুব মৌলিক ব্যাপার, তাই না? এবং এই বিষয়গুলো কিন্তু এই ঐকমত্যের উপকরণ হতে পারত, কিন্তু কেন জানি এবং আমি যতদূর জানি এই কমিশনগুলোর প্রধান যারা ছিলেন তারা কিন্তু সরাসরি ওই সময় প্রফেসর ইউনূসের কাছেও একটি আবেদন জানিয়েছেন যে আমরা এখানে সম্পৃক্ত হতে চাই। তারা প্রফেসর আলী রিয়াজের কাছে সরাসরি করে বলেছেন যে আমরা এখানে সম্পৃক্ত হতে চাই, কিন্তু ওনাদেরকে সম্পৃক্ত করা গেল না, এবং ওনাদেরকে সরাসরি বলাও হয়েছে যে না, আমরা ঠিক করেছি যে এই প্রথম কয়েকটি কমিশন নিয়ে এটা হবে। সো ওই সময় তো ঠিক করা হলো যে যে পরিবর্তন আমরা আনবো বা যে সংস্কার আমরা আনবো সেটা শুধুমাত্র কিছু কিছু জায়গায় আনা হবে, অন্য জায়গায় কিন্তু হাত দেওয়া হবে না। কিন্তু কিভাবে ঠিক করা হলো যে ওই ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হবে, অন্যগুলো না? আর ওই প্রশ্নটা নিয়ে তো আমরা হাজারবার সবাই আলাপ করেছি। আমার মনে হয় যে প্রতিনিধিত্বমূলকের আরেকটা গ্যাপ ছিল, যে অফকোর্স ওখানে বেসিক্যালি পুরুষরাই ছিলেন, বেসিক্যালি মধ্যবিত্ত মুসলমান শহরে পুরুষরা ছিলেন, এর বাইরে অন্য কাউকে আমরা ওখানে দেখি নাই তেমন। সো সেটা একটা প্রশ্ন যে এখন ইভেন সংসদে যারা আসছেন সেটাও কিন্তু তার চাইতে একটু ডাইভার্স দেখছি, যারা এখন পর্যন্ত যারা মনোনীত হয়েছেন এবং মনোনীত হয়েছেন যারা নারী আসনে, তারাও কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, সো সংরক্ষিত আসনে আসছে। সো আই থিঙ্ক ওই ক্ষেত্রে বলতে চাচ্ছি। কিন্তু আরেকটা পয়েন্ট এখানে বলা উচিত, আমি ওই অর্থে বলি নাই যে গণতান্ত্রিক না, যে আমরা ওই সময় যে এক্সপেক্ট করতাম যে নির্বাচিত একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারতাম, কারণ আমরা নির্বাচনের জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু নির্বাচনের জন্য তৈরি হওয়ার প্রক্রিয়াটা আরও অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক হতে পারতো, সেটাই আমার মত।